গল্পটি শুরু হয় ৫০০ বছর আগে। তৎকালীন স্পেনের সেনাপতি টমাস গিয়েছে একটি জঙ্গলে। তার সঙ্গে আছে একদল সেনা। এটা ছিল স্পেনের রানীর নির্দেশ, যে করেই হোক এই মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করতে হবে, কারণ এই পুরোহিত এমন একটা গাছ পাহারা দিচ্ছে যে গাছ মানুষের থেকে মৃত্যু কেড়ে নেয়। এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক কাজের জন্য রানী টমাসকেই বেছে নেয়, কারণ টমাস ছিল রানীর সবচেয়ে বেশি বিশ্বস্ত। টমাস তার সৈন্যবাহিনী নিয়ে এগোতে থাকলেও কিছুক্ষণ পরে সে একটি ভয়ঙ্কর বিপদে পড়ে যায়। মায়ান সৈন্যদের একটি ফাঁদে আটকা পড়ে যায়। আসলে মায়ানরা ছিল অনেক দুর্ধর্ষ এবং হিংস্র টাইপের। মায়ান সৈন্যদেরকে দেখে অনেকেই পালিয়ে যায়, তারা ক্রুশবিদ্ধ হয়ে মারা যায় অনেকেই। কিন্তু টমাস একদমই পিছু হটে না, কারণ সে রানীকে কথা দিয়েছে যে করেই হোক এই মন্দিরে সে পৌঁছে যাবেই এবং পুরোহিতের সামনে গিয়ে দাঁড়াবে। সে সামনে এগোতে চাইলেই মায়ান সৈন্যরা তাকে বাধা দেয়। কিন্তু টমাস অবাক হয়ে দেখে যে মায়ান সৈন্যরা তাকে হত্যা করার পরিবর্তে মন্দিরের উপরেই ঠেলে দেয়। সে আসলে বুঝে উঠতে পারে না এটা ভালো হচ্ছে নাকি খারাপ। সে আস্তে আস্তে মন্দিরের উপরে গিয়ে ওঠে এবং সে পুরোহিতের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সিন চলে যায় বর্তমান থেকে প্রায় ৫০০ বছর পরে। একজন মহাকাশচারী একটি অত্যাধুনিক স্পেসশিপ নিয়ে তারার দিকে এগিয়ে যাচ্ছে। এই তারাটির নাম হচ্ছে সিবাবা। প্রাচীন মায়ানরা এই তারাটিকে আবিষ্কার করেছিল। সিবাবার অর্থ হচ্ছে মৃতদের জগৎ। এই স্পেসশিপে টমের সঙ্গে আছে একটি রহস্যময় গাছ। টম সারাক্ষণই এই গাছের খেয়াল রাখছে। এই গাছই যেন তার একমাত্র সঙ্গী। টম মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে শত শত বছর ধরে, কারণ আমারতের গাছের কর্টেক্স তাকে মৃত্যু থেকে দূরে ঠেলে দিয়েছে। টমের কাছে একজন মেয়ে আসে। এই মেয়েটি আসে তার হ্যালোজিনেশনে। সে অবচেতন মনে এই মেয়েটির সঙ্গে কানেক্ট হতে পারে। এই মেয়েটির নাম ইজি। ইজির উপস্থিতিতে টম বিরক্ত ফিল করে, কিন্তু সেই ইজি একসময় ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। টমের সবচেয়ে বেশি ফোকাস তার এই প্রিয় গাছটিকে নিয়ে, কারণ এই গাছটি প্রচণ্ড অসুস্থ। সে তাকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে বিশ্বাস করে সিবাবাতে গেলে সে গাছটি নতুন ভাবে জেগে উঠবে। এরপর গল্প শিফট করে আবারও বর্তমানে। টমি নামে একজন সায়েন্টিস্ট দিন রাত কাজ করে যাচ্ছে। এখানেও তার স্ত্রী ইজি। ইজি মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত। সে ইজিকে ভালো করার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে, কারণ এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ইজি। সে ইজিকে কথা দিয়েছে যে করেই হোক এই রোগের ওষুধ সে বের করবে, তার মেধা এবং তার ভালোবাসার শক্তি দিয়ে। কিন্তু ডক্টর বলেছে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কিন্তু টমি এটা কোনোভাবেই মানতে নারাজ। সে যে করেই হোক তার স্ত্রীকে সারিয়ে তুলতে চায়। সে ডানবিন নামে এক বানরের উপরে পরীক্ষা চালাচ্ছে, কিন্তু প্রত্যাশিত ফল আসে না। টমিকে একটি আংটি পরে থাকতে দেখা যায়, যেটা ৫০০ বছর আগে রানীর টমাসকেও দিয়েছিল। টমি এই বানরের উপরে যে পরীক্ষা চালাচ্ছে, ল্যাবের সহকর্মীরা তার পরীক্ষা বন্ধ করতে বলে, বিশেষ করে তার বস ডক্টর লিলিয়ান। একটার পর একটা পরীক্ষা এই বানরটিকে মেরে ফেলতে পারে, আর যদি এমনটা হয় তাহলে তাদের ল্যাবের উপরে সরকার নিষেধাজ্ঞা জারি করতে পারে। ডক্টর লিলিয়ান তাকে ইমিডিয়েটলি তার পরীক্ষাগুলো বন্ধ করে দিতে বলে। কিন্তু টমি হঠাৎ উপরের দিকে তাকায়। সে একটা অলৌকিক আলোর ঝলকানি দেখতে পায় এবং সেখান থেকে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। তারা গত বছর আমেরিকার একটা জঙ্গল থেকে নাটুল টার্টাউস নামে এক গাছ নিয়ে গবেষণা করছিল। তাদের সেই গবেষণাটি প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু হঠাৎ টমির মনে আসে এই গাছটি নিয়ে তারা এখন ফুল গবেষণা করতে পারে। তারা একটা মিশ্রণ তৈরি করে এবং সে বানরের শরীরে প্রবেশ করায়। যদিও তার বস ডক্টর লিলিয়ান তার এই কাজের সাপোর্টে ছিল না, সে চাইছিল গবেষণাটি পুরোপুরি বন্ধ করে দিতে। টমির যুক্তি হচ্ছে বানরের মাথায় যে টিউমার আছে, আমরা যদি গবেষণা বন্ধ করে দিই তাহলে সে এমনিতে মারা যাবে, কিন্তু আমরা যদি পরীক্ষার মাধ্যমে কোনো একটা ওষুধ আবিষ্কার করতে পারি তাহলে বানরও বাঁচবে, ইজিও বেঁচে যাবে। ডক্টর লিলিয়ান তার আবেগ এবং লজিক দুটোই বুঝতে পারে এবং সে তাকে আর জোর করে না। কিন্তু সে টমকে বলে বাসায় যাওয়ার জন্য, কিছুদিন তার স্ত্রী ইজির সঙ্গে সময় কাটানোর জন্য, কারণ সে দিনের পর দিন ল্যাবে কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে। যে কোনো সময় হয়তো সে বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। ডক্টর লিলিয়ানের কথা অনুযায়ী সে বাসায় যায় কয়েকদিন ছুটি কাটানোর জন্য। ইজিকে খুঁজতে খুঁজতে চিলেকোঠায় পায়। ইজি সেখানে টেলিস্কোপ দিয়ে সিবাবা নামে সে তারাটিকে দেখছে।
সে টমকে ব্যাখ্যা করে যে কেন এই তারাটির চারপাশে সোনালী আভা, এই তারাটির চারিদিকে কিছু নক্ষত্র দিয়ে মোড়ানো, যার ফলে এটি সোনালী দেখাচ্ছে। কিন্তু প্রাচীন মায়ানরা এই শিবাবার কথা জানতো। হয়তো তাদের কাছে এমন কিছু প্রযুক্তি ছিল যেটা আধুনিক কালের প্রযুক্তির চেয়েও ঢের উন্নত। ইজি টমকে এই তারার আধ্যাত্মিক ব্যাপারটাও ব্যাখ্যা করে। শিবাবা আসলে আত্মাদের জগৎ, মায়ানরা এটাই বিশ্বাস করত। টম অবাক হয়ে ইজিকে প্রশ্ন করে যে তুমি এত কিছু কিভাবে জানো। এইবার ইজি তাকে বলে যে আমি একটা বই লিখছি, যে বইটির নাম হচ্ছে দ্য ফাউন্টেন। এই গল্পটি শুরু হয়েছিল স্পেনের কোনো একটি অঞ্চলে এবং যার শেষ হবে শিবাবা নামক সেই তারাতে গিয়ে। এই কথাগুলো আসলে টমের মাথার উপর দিয়ে যায়। আসলে ইজিকে কে যেন এই স্ক্রিপ্টগুলো স্বপ্নে দেখায়। সে পুরো ঘটনা যেটা স্বপ্নে দেখে সেটাই বইয়ে লিপিবদ্ধ করে। ইজির সে গল্প অনুযায়ী শিবাবা আসলে একদিন না একদিন বিস্ফোরণ ঘটবে এবং এই মৃত তারাটি অনেকগুলো গ্রহ জন্ম দেবে। তার মানে মৃত্যু থেকেই জীবনের উদ্ভব। টমি অবাক হয়ে তার গল্প শোনে, কিন্তু সে হঠাৎ খেয়াল করে ইজির পা বরফে চলে গেছে। কিন্তু ইজির মধ্যে তেমন কোনো ফিলিংস নাই। এই ঘটনাটি কেন ঘটছে সেটা টম এখনো বুঝতে পারে নাই। ইজিকে দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তারা বেশ খুনসুটি করে। শাওয়ার নেওয়ার সময় ইজি বুঝতে পারে তার ঠান্ডা এবং গরমের অনুভূতি নষ্ট হয়ে গেছে। এর মানে হচ্ছে তার ব্রেন টিউমারটি সিভিয়ার কন্ডিশনে চলে গেছে। ইজির শেষ সময়টা হয়তোবা অনেক নিকটে চলে এসেছে। তার মনে হয় মৃত্যু যেন তার অনেক অনেক কাছে। তারা নিজেদের মতো কিছু সময় পাস করে। ইজি জানে তার হাতে সময় আর খুব বেশি নেই। আমরা আবার টমিকে দেখি, তার স্পেসশিপটি ছুটে চলছে শিবাবার দিকে। ছুটে চলাটাই যেন তার কাছে প্রশান্তি। আবারও আমরা বর্তমানে টমের কাছে চলে আসি। ইজি আজ তাকে কিছু একটা বলতে চাই। টমের কাছে একটা জরুরি ফোন আসে। ফোনের ওই পাশ থেকে তাকে জানানো হয় যে তার বানরটি আগের চেয়ে অনেক ভালো। যদিও ইজি তাকে এই ফোনটি পিক করতে না করেছিল, কিন্তু যেহেতু ফোনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সো টমি এটা পিক করে। ইজি রাগ করে টমিকে আর কিছুই বলে না। ইজি আসলে জানে সে খুব বেশি দিন বাঁচবে না, তাই সে টমকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলে যেতে চায়। কিন্তু আজ সেটা আর বলা হলো না। পরের দিন সকালে টম যায় তার সে ল্যাবে। সে দেখে ডানভান দিব্যি বসে আছে। কয়েকটি পরীক্ষাতে দেখা যায় তার মস্তিষ্কের কাজের গতি বেড়েছে অনেক গুণ। কিন্তু খারাপ খবর হচ্ছে তার টিউমারের কোনো পরিবর্তন হয় নাই। টিউমারটি আগের মতো বেড়ে চলছে। এটা শুনে টমি আবারও হতাশ হয়ে পড়ে, কারণ তার ফোকাস একমাত্র টিউমারের উপর। যদিও তার সহকর্মীরা বিরাট একটা সাফল্য বললে গোটা পৃথিবীর কাছে জানিয়ে দিতে চায়, কিন্তু টমের এসবে একদম মনোযোগ নেই। টমের সঙ্গে তার সহকর্মীদের যথেষ্ট মনোমালিন্য হয়। টম যেহেতু এই গাছটির উপাদান নিয়ে অনেক বড় একটা সাফল্য পেয়েছে, এই গাছটিকে নিয়ে আরেকটু মিশ্রণ বানাতে বলে এবং এই বানরের শরীরে প্রবেশ করাতে বলে। টমি আবারও বাসায় ব্যাক করে। আজ ইজির শরীরটা আরো বেশি খারাপ। সে ইজির লেখা বইটি পড়তে চায়, কিন্তু বইটির প্রথম পৃষ্ঠা উল্টিয়েই সে অলৌকিকভাবে একটি ঘুমের রাজ্যে চলে যায় এবং স্পেনের সেই ঘটনাটি তার চোখের সামনে ভেসে ওঠে। এর মানে হচ্ছে ইজির গল্পটাও ঠিক এমনই ছিল। এক যাজক নিজেকে শাস্তি দিচ্ছে। এটা তার একটা ধর্মীয় রিচুয়ালের অংশ। নিউ স্পেন জয় করার পরে যাজক এক জঙ্গলে আমরত্বের গাছের সন্ধান পায়। স্পেনের রানী ছিল ইসাবেলা। রানী চাইছিল এই গাছের উপকারিতা জনগণের মাঝে বিলিয়ে দিতে, কিন্তু এই যাজক আমরত্বের গাছের রস পান করতে চায় এবং আমরত্ব লাভ করে এই রাজ্যটিকে দখল নিয়ে শাসন করতে চায়। তার এই মতলব দ্রুত রানীর কানে পৌঁছে যায়। রানী প্রচণ্ড বিচলিত হয়ে যায়। রানী চায় এই যাজকের হাত থেকে তার রাজ্যটিকে বাঁচাতে। তৎকালীন স্পেনে ধর্মীয় যাজকরা আসলে অনেক প্রভাবশালী হতো, কারণ প্রজারা অন্ধভাবে তাকে বিশ্বাস করত, আর সে এই সুযোগটি কাজে লাগাতো। এই সময়ে রানী তার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধাকে ডেকে পাঠায়। তার নাম ছিল থমাস। এই থমাসকেই আমরা মুভির প্রথমে দেখেছিলাম। রানী তাকে বলে নিউ স্পেনের সে জঙ্গলে যাওয়ার জন্য এবং সে গাছের উপাদান সংগ্রহ করার জন্য, যে গাছ মানুষকে আমানত্ব দিতে পারে। কারণ রানী যদি মারা যায় তাহলে তার পুরো রাজ্যটি ধ্বংস হয়ে যাবে, কারণ পুরোহিত সে রাজ্যটিকে দখল করে নেবে। থমাস আসলে রানীর কাছে শুধুমাত্র একজন সৈনিক না,
তার সাথে আলাদা একটা সম্পর্ক আছে। রানী আসলে বুঝতে পারে যে থমাস তাকে ভালোবাসে। সে রানীর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু তার আগে রানী তাকে একটি রিং উপহার দেয়, যাতে করে শত কঠিন সময়েও তার কমিটমেন্টের কথা মনে থাকে। রানী থমাসকে আরও একটি বড় প্রস্তাব দেয়। এই মিশনটি ভালোভাবে শেষ করতে পারলে রানী এই আংটিটি তার হাতে পরিয়ে দেবে এবং থমাসই হবে আসলে এই রাজ্যের রাজা। টমি জেগে ওঠে এবং তার হাত থেকে এই বইটি পড়ে যায়। তার মানে হচ্ছে এতক্ষণ সে যেটা দেখেছে সেটা কোনো একটা শক্তি তাকে দেখিয়েছে, এবং ইজি যে গল্পটি লিখেছে এই গল্প লেখার পিছনে হয়তো কোনো একটা শক্তি কাজ করে। কিন্তু টমি খেয়াল করে সে লাইব্রেরিতে গেছে যেখানে সে মাঝে মাঝে যেত। টমি ছুটে যায় সেই লাইব্রেরিতে। টমি সেখানে গেলে ইজি তাকে একটি বই দেখায়, যে বইটি মায়ানদের লেখা ছিল। মায়ানদের বিশ্বাস মতে তাদের একটি আদি পিতা ছিল, কিন্তু আদি পিতা পৃথিবীর জন্য তার দেহকে উৎসর্গ করেছে। তার দেহে একটি গাছ জন্মেছিল, সেই গাছের ডালপালা দিয়ে তৈরি হয়েছে এই বিশাল আকাশ। তার জীবনের বিনিময়ে এই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটেছে, আর তার মাথাটি দিয়ে তৈরি হয়েছে সিবাবা নামের সেই গ্রহ। ইজি টমকে বোঝানোর চেষ্টা করে মৃত্যুই হচ্ছে জীবনের শুরু, তাই এটাকে মেনে নেওয়া উচিত। কিন্তু টম কোনোভাবেই এটা মানতে রাজি না। তার কাছে মৃত্যু একটি রোগের মতো এবং এটারও চিকিৎসা সম্ভব। আসলে টম ইজিকে এত বেশি ভালোবাসতো, সে তাকে কোনোভাবেই হারাতে চাইতো না। টম যখন গাড়ির কাছে যায় তখন ইজি উপরের দিকে তাকায়, একটি আলোর ঝলকানি দেখতে পায় এবং সে মাটিতে পড়ে যায়। ইজিকে নিয়ে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়। টমকে আবারও জানানো হয় যে এই বানরটির মস্তিষ্ক আরও বেশি উন্নত হয়েছে। আজ থেকে 12 বছর আগে তার মস্তিষ্কর যে ক্ষমতা ছিল, এখন তার মস্তিষ্ক ঠিক সেই পর্যায়ে আছে। এটা গবেষণা টিমের জন্য অনেক বড় একটা সুসংবাদ ছিল। কিন্তু টিউমারটি আগের মতোই, তার কোনো পরিবর্তন নেই। টম আবারও হতাশ হয়। সে ডানাভিন নামের সেই বানরটিকে আবারও সার্জারি করাতে চায়। সে মাথার ভেতরে কিছু ওষুধ প্রয়োগ করতে চায়, কিন্তু ডক্টর লিলিয়ান তার এই কাজে একদমই সাপোর্ট করে নাই। ডক্টর লিলিয়ান তাকে বলে যে ওভারনাইট কখনো কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় না, এটার জন্য যথেষ্ট সময় দরকার, যে সময়টি আমাদের হাতে নেই। এত প্রতিকূলতার মাঝেও টমি কোনোভাবেই হাল ছাড়ে না। সে সকালবেলা ইজির কাছে যায়। সে ইজিকে সরি বলে, কারণ সে কথা দিয়েছিল তার জন্য যেভাবেই হোক ওষুধ আবিষ্কার করবে, যেটা এখন পর্যন্ত সে করতে পারে নাই। ইজি তাকে বলে যে তুমি আমার জন্য যে চেষ্টা করছো সেটাই অনেক অনেক বেশি। ইজি হঠাৎ ডক্টর লিলিয়ানকে ডাকে। সে ডক্টর লিলিয়ানকে বলে যে তার মৃত্যু হলে যেন তাকে তার বাগান বাড়িতে দাফন করা হয়, কারণ তার শরীর যেন ফুল এবং গাছেদের মধ্যে সারা জীবন বেঁচে থাকতে পারে। ইজি এটাই চাইছিল। ডক্টর লিলিয়ান বের হয়ে গেলে যখন টমি আবারও রুমে প্রবেশ করে, তখন ইজি তার হাতে একটি কলম এবং কালি দেয়, কারণ ইজি দ্য ফাউন্টেন নামে যে বই লিখতেছিল সে বইটা সে শেষ করতে পারে নাই, অথবা ইচ্ছে করে শেষ করে নাই। সে এটার শেষ অংশ লেখাতে চায় টমিকে দিয়ে, কিন্তু টমি তাকে বলে যে আমি এই গল্পের কিছুই জানি না, আমি কিভাবে এটা লিখব। ইজি তাকে গত রাতে দেখা একটি স্বপ্ন ব্যাখ্যা করে। সে মায়ানদের আধ্যাত্মিক নেতা মুসেস মোরালিজের কথা তাকে বলে। তার ছেলেই গত রাতে স্বপ্নে তার কাছে এসেছিল, কিন্তু টমি আজও এই গল্প শুনতে চায় না। কিন্তু আজকে ইজি তাকে জোর করে, কারণ তার হাতে সময় খুব কম। আজকে সে তার গল্পটা কন্টিনিউ করে। স্বপ্নে মোরালিজের ছেলে তাকে বলে যে তার বাবাকে যদি কবর দেওয়া হতো তাহলে তার বাবা আজ নিশ্চিহ্ন হয়ে যেত, কিন্তু সে তার পিতার কবরে একটি বীজ রোপণ করেছিল। এই গাছটি বড় হওয়ার পরে এর ফুল, পাতা এবং বীজ যখন পাখিরা খেত এবং পাখিরা উড়ে বেড়াতো, তখন আমার বাবাও এই পাখিদের সঙ্গে উড়ে বেড়াতো। মৃত্যুটা তার বাবার কাছে ভয় এবং শ্রদ্ধা মিশ্রিত একটা রাস্তা। ইজি টমকে তার লেখাটি শেষ করতে বলে। এটাই তার শেষ ইচ্ছে। আরেকটা ইচ্ছে সে কিছুক্ষণ আগেই ডক্টর লিলিয়ানকে বলেছে।
যেটা একটু আগেই তোমাদেরকে বলেছি। ডক্টর লিলিয়ানের ফুলের বাগানে যেন তাকে দাফন করা হয়। ইজি টমিকে আজকে রাত তার সাথে কাটাতে বলে। সিন চলে যায় আবারও ভবিষ্যতের সেই টমের কাছে। টম নিঃসঙ্গভাবে তার গাছের সঙ্গে কথা বলছে। টম আশা করে শিবাবা অনেক কাছে, খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা তারা এই শিবাবাতে পৌঁছে যাবে এবং শিবাবাতে গিয়ে তার গাছটি আবারও পুনরায় জেগে উঠবে আর সে শিবাবার ধ্বংসস্তূপের মধ্যে হারিয়ে যাবে। কারণ 1000 বছর বেঁচে থাকাটা তার কাছে আর ভালো লাগে না। সে নিজেকে শেষ করে দিতে চায়, কারণ তার নিঃসঙ্গ এই জীবনটা এখন দুঃসহ লাগে। সিন আবার বর্তমানে চলে আসে। টমি আজ আবারও বইটি পড়া শুরু করে, আবারও সেই অতীতে প্রবেশ করে এবং তার সেই স্বপ্নের মধ্যে ঢুকে পড়ে যেখান থেকে গতদিনে সে শেষ করেছিল। এই যাজকটি আমরত্বের গাছের ম্যাপ রিড করতে পারে। তার কাছে একটি চাকু ছিল যেটি মায়ানদের কাছ থেকে সে পেয়েছে। এই যাজক সেনাপ্রধান টমাসের সঙ্গে গিয়েছিল। সে আকাশের তারার সঙ্গে মিল রেখে একটি স্থান চিহ্নিত করতে সক্ষম হয়। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় এবং তার হাতে থাকা চাকুটি বসানোর মতো একটি স্লট ভেসে ওঠে, আর এই চাকুটি বসানো মাত্র সে মন্দিরের দিকটি পেয়ে যায়। এদিকে টমাসের সঙ্গে থাকা সে সেনারা বিদ্রোহ শুরু করে। তারা চায় এ খোঁজাখুঁজি বন্ধ করে রাজ্যে ফিরে যেতে, কিন্তু টমাস কোনোভাবেই এটা মানতে রাজি না। কারণ টমাস রানীকে কথা দিয়েছে সে যেভাবেই হোক এই গাছের উপাদান সংগ্রহ করবে। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। মারামারির এক পর্যায়ে যখন যাজকটি সুসংবাদ নিয়ে আসে যে সে মন্দিরটি পাওয়া গেছে, তখন ক্ষিপ্ত সেনারা তাকেও মেরে ফেলে। এদিকে টমাস নিরুপায় হয়ে তার সাথে আসা সকল সৈন্যদেরকে মেরে ফেলে, কারণ তারা তার কাজে বাধা দেওয়া শুরু করেছে। তাদেরকে বাঁচিয়ে রাখলে আরো বেশি বাধার সম্মুখীন হবে। যাজক মারা যাওয়ার আগেই এই মন্দিরের লোকেশনটা টমাসকে বলে গিয়েছে। আমরা আবারও বর্তমানে চলে আসি। আজকে ইজির অবস্থা বেশ ক্রিটিক্যাল। টমি যেহেতু তার আপনজন, সো তাকে রুম থেকে বের করে দেওয়া হয়। নার্স এবং ডক্টর লিলিয়ান ইজিকে টেক কেয়ার করছে। আজকে ইজির শেষ দিন, কিন্তু হঠাৎ টমের চোখ চলে যায় এক বৃদ্ধার কাছে। সে মৃত্যু পথযাত্রী বৃদ্ধা তাকে ইশারা করে তার আঙ্গুলের আংটি না থাকার বিষয়টা নির্দেশ করে। টমি সেটা বুঝতে পারে, কিন্তু সে আংটিটি সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। এরই মাঝে ডক্টর লিলিয়ান একটি বড় খবর নিয়ে আসে। সে টমিকে বলে আজকে যে ঘটনা ঘটেছে সেটা এর আগে সে কখনোই দেখে নাই। ডানবিনের শরীরে প্রবেশ করা সে ওষুধ কাজ করছে এবং তার টিউমার ছোট হয়ে আসছে। টমি এটা শুনে দৌড় দেয় ইজির কাছে, কারণ কোনোভাবেই ইজি যদি একটুখানি বেঁচে থাকে তাহলে এই ওষুধটি তার উপরে কাজ করবে। কিন্তু টমি হতাশ হয়, যার জন্য সে এত পরিশ্রম করে এই ওষুধটি আবিষ্কার করেছে। সেই ইজি অলরেডি তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার এই চলে যাওয়াটা টমি এখনো মেনে নিতে পারে না। সে তার মুখে ফু দেয় এবং তাকে জাগানোর বৃথার চেষ্টা করে, কিন্তু ইজি কোনোভাবেই আর জেগে ওঠে না। আমরা ভবিষ্যতে টমকে দেখি। আজ তার গাছটি একদমই সাড়া দিচ্ছে না। সে চিৎকার করতে থাকে, কিন্তু তার গাছটি আজ মৃত হয়ে গেছে। তার এই অভিশপ্ত আমরত্ব যেন আরো ভয়ঙ্করভাবে তার উপর চেপে বসেছে। আবার সিন চলে আসে বর্তমানে। আজ ইজির দাফন হবে ডক্টর লিলিয়ানের বাগানে, যেখানে ডক্টর লিলিয়ান শেষকৃত্যে গডের অনুগ্রহ পাওয়ার কথা বলে। কিন্তু টমি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সে এগুলো একদমই বিশ্বাস করে না। টমির কাছে মৃত্যুও একটা রোগ, আর সে চেষ্টা করবে এই রোগ থেকে ইজিকে সারিয়ে তুলতে। ভবিষ্যতে টমিকে দেখা যায় সে মিউটেশন হয়ে এক গাছের থেকে আলাদা হয়ে যায়। মন্দিরের সে পুরোহিত টমাসের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। টমিকে দেখা যায় সে টাইম ট্রাভেল করে স্পেনের সে মন্দিরে গিয়ে উপস্থিত হয়। মায়ান পুরোহিত তাকে দেখে তার সামনে মাথা নত করে, কারণ তাদের বিশ্বাস মতে উনিই ছিল তাদের দেবতা, এই আমরত্বের গাছের আসল মালিক। কিন্তু থমাস আসলে কিছুই বুঝতে পারে না।
মায়ান পুরোহিত তাকে কতল করার জন্য বলে। তাকে কতল করে সেই আমানতের গাছের দিকে যেতে পারবে এবং তার রক্ত দিয়ে সে দেবতাকে খুশি করবে। টমাস এই ভয়াবহ কাজটি শেষ করে এবং প্রত্যাশিত সে গাছের দিকে এগোতে থাকে। সিন আবার বর্তমানে চলে আসে। টমি কিছুতেই মেনে নিতে পারছে না ইজি তাকে ছেড়ে চলে গেছে। সে প্রচন্ড ক্ষোভে যখন তার টেবিল থেকে সব জিনিসপত্র ফেলে দেয়, তখন তাকে দেওয়া উপহার সে কালি এবং কলমটিও পড়ে যায়। সে এই কালি দিয়ে তার আঙ্গুলের যে অংশে আংটি ছিল সেখানে দাগ দেয়। এদিকে ভবিষ্যতে টমি সব হারিয়ে তার হাতের দাগের দিকে তাকায়। প্রতি বছর সে একটি করে দাগ দিয়েছে। শত শত বছর তার এই হাতের মধ্যে জড়িয়ে আছে। কত স্মৃতি হাজার বছর ধরে তাকে জড়িয়ে রেখেছে। কিন্তু আজ সে সিবাবাতে গিয়ে নিজেকে উৎসর্গ করবে, কারণ সিবাবা হচ্ছে মৃতদের জগৎ। সেখানে জীবিতরা কেউ থাকতে পারে না। টমি তার ল্যাবে ফিরে যায় এবং আমেরিকার জঙ্গলে পাওয়া সেই নাটুল টার্টাউস গাছের ডিটেলস তথ্য চায়। সে এখান থেকে মৃত্যুকে থামানোর ওষুধ আবিষ্কার করতে চায়। সে চায় পৃথিবীতে যেন এভাবে আর কেউ মারা না যায়, কারণ ইজি যে তাকে বলেছিল মৃত্যুই জীবনের শুরু, এটা সে এখনো মেনে নিতে পারে নাই। ভবিষ্যতে টমি আজ সিবাবাতে যাবে। আজ মৃত্যু তার অনেক নিকটে। মৃত্যুই আজ তাকে মুক্তি দেবে। এদিকে টমাস সে অমরত্বের গাছের কাছে গিয়ে তার হাতে থাকা ছুরিটি বসিয়ে দেয়। সে প্রথমে পরীক্ষা করতে চায় এই গাছের রসটি কতটুকু কার্যকর। সে যখন এটি তার কাটা স্থানে লাগায়, তখন সে কাটা দাগটি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। সে বুঝতে পারে এই গাছটির অনেক বড় পাওয়ার আছে। সে তার আংটিটি বের করে এবং তার হাতে ঢোকাতে যাবে। ঠিক এই মুহূর্তে আংটিটি পড়ে যায়। সে অনেকগুলো গাছের রস খেয়ে নেয়। সে মনে করেছিল এই গাছের রস মৃত্যু কেড়ে নেবে, কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে তার শরীর দিয়ে একটার পর একটা গাছ বের হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সে বিলীন হয়ে যায়। আসলে যে পরিমাণ গাছের রস তার খাওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক অনেক বেশি সে খেয়ে ফেলেছে। সো প্রকৃতি তাকে গ্রাস করে ফেলে। ভবিষ্যতে টম ঢুকে পড়ে সিবাবাতে। প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে নতুন নতুন গ্রহ তৈরি হয় এবং সে গ্রহে নতুন গাছের উদ্ভব ঘটে। সেটা চেয়েছিল আসলে টম। আবারও বর্তমানে চলে আসি। টমি এতদিনে বুঝে গেছে মৃত্যুকে মেনে নিতে হয় এবং মৃত্যুই জীবনের সূচনা করে। সে এবার একটি ফলের বীজ নিয়ে ইজির কবরের দিকে যায়, যেটা ইজি স্বপ্নে তাকে দেখিয়েছে। টমি তার কবরে এই বীজটি রোপণ করে, যাতে এই বীজ থেকে একটি গাছের জন্ম হয় এবং এই গাছের মাধ্যমেই ইজি প্রকৃতিতে হাজার বছর ধরে বেঁচে থাকবে। এই গাছের ফল কোনো পাখি খাবে, উড়ে বেড়াবে, তার সঙ্গে ইজিও উড়ে বেড়াবে। দ্য ফাউন্টেন গল্পটি টমি লিখে শেষ করে। আজ টমি মেনে নিতে শিখে গেছে মৃত্যুই জীবনের শুরু। মৃত্যুর মাঝে নতুন জীবনের শুরু হয়। আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প। জীবন নিয়ে তোমার অনুভূতি কমেন্টসে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হবে অন্য কোনো গল্পে। আজকের মতো এখানেই শেষ।